হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ইতিহাস রচনার যে পদ্ধতি সেটা সম্পর্কে আমরা জানবো যে আমরা কিভাবে ইতিহাস রচনা করি। ইতিহাস মূলত নির্ভর করে উৎসের উপরে। ইতিহাস বিনির্মাণের উৎস বা লিখিত তত্ত্ব একটি অপরিহার্য বিষয়। বলা হয়ে থাকে হিস্ট্রি ইজ বেসড অন সোর্সেস। সত্যিই তাই। আমরা আজকে ২১ শতকে বসে ১০০০ বা ২০০০ এমনকি ৫০০০ বছর আগের ইতিহাস রচনা করছি। নির্ভুলভাবে রচনা করার চেষ্টা করছি। তার একমাত্র কারণ হচ্ছে উৎস। তেমনি আমরা যদি প্রাচীন বাংলার ইতিহাস বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে উৎসের উপর নির্ভর করেই সেই ইতিহাসটা লিখতে হবে। প্রাচীন বাংলার ইতিহাসের অবকাঠামো নির্মাণে লিখিত বা সাহিত্যিক উপাদানের অপ্রতুলতার কারণেই মূলত আমাদেরকে নির্ভর করতে হয় প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে। আমাদের প্রাচীন বাংলার ইতিহাস বিনির্মাণে বা পুনর্গঠনে আমরা ইতিহাসের উৎসগুলোকে ঠিক দুটো ভাগে ভাগ করি। প্রথম ভাগ গ্রন্থাগারে লিখিত উপাদান, দ্বিতীয় ভাগে আছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আজকে আমরা শুধুমাত্র প্রথম যে প্রকারটা গ্রন্থাগারে লিখিত উপাদান যেগুলো ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। গ্রন্থাগারে লিখিত উপাদান আমাদের প্রাচীন বাংলা সম্পর্কে নানান ধরনের তথ্য দেয়। আমরা সেই তথ্যগুলো থেকে সেই জায়গা, সেই সোর্সগুলো, সেই উৎসগুলো ঘেঁটে আমরা মূলত প্রাচীন বাংলার সঠিক ইতিহাসটা রচনা করার চেষ্টা করে থাকি। এবং এই গ্রন্থাগারে লিখিত উপাদানগুলোকে আবার আমরা ৪ প্রকারে ভাগ করে থাকি। ৪ প্রকারে ভাগ করে থাকেন ইতিহাসবিদরা। প্রথম প্রকারে তারা রেখেছেন প্রকৃত ইতিহাস সাহিত্য। সাহিত্য আছে কিন্তু সেই সাহিত্যগুলো ইতিহাস রিলেটেড। দ্বিতীয় যে প্রকারটা আছে শুধুমাত্র সাহিত্য। তৃতীয় যে প্রকার আছে রাজা ও অন্যান্য ব্যক্তিদের জীবন চরিত নিয়ে লেখা যে গ্রন্থগুলো, সেগুলো আমাদেরকে ইতিহাস পুনর্গঠনে সহায়তা করে। চতুর্থ যে প্রকারটা আছে বৈদেশিক বিবরণ। আপনারা জানেন আমাদের দেশে বাংলায় প্রাচীনকাল থেকেই বিদেশিদের আগমন ছিল, বিদেশি পর্যটকদের আগমন ছিল। তাদের যে বিবরণ, সেই বিবরণ থেকেও মূলত আমরা আমাদের প্রাচীন বাংলার ইতিহাস বিনির্মাণ করতে পারি। ইতিহাস পুনর্গঠনে তাদের সেই বিবরণ আমাদেরকে সহযোগিতা করে। আমরা এবার একটু দেখি যে গ্রন্থাগারে লিখিত উপাদানের যে ৪টা ভাগ, তার মধ্যে আমরা প্রথম ভাগের কথা বললাম প্রকৃত ইতিহাস সাহিত্য। সে প্রকৃত ইতিহাস সাহিত্যের মধ্যে মূলত আমাদের কি আছে? সেখানে আমরা দেখতে পাই যে কলহনের রাজতরঙ্গিনী নামে একটা গ্রন্থ ছিল, যেটা মূলত কাশ্মীর রাজ ললিতা দত্তের গরুর উপরে প্রভাব বিস্তারের কথা নিয়ে লেখা। এর বাইরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থের কথা আমরা বলি, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম, একটা গ্রন্থ যেটা মূলত ১১৫৯ সালে রচিত হয়েছে এই গ্রন্থটি এবং তালপাতায় লিখিত ছিল এই গ্রন্থটা। মূলত এখানে পাল বংশের বিশেষ করে রামপালের উপরে মূলত লেখা। রামপাল সম্পর্কে আমরা তথ্য পাই এই রামচরিতম থেকে, সন্ধ্যাকর নন্দী লেখা। এই দুটো মোটামুটি ছিল আমাদের প্রকৃত ইতিহাস সাহিত্যের বাইরেও আছে অল্প কিছু। এবার আমরা আসি যে সাহিত্যের যে ভাগটা, গ্রন্থাগারে লিখিত উপাদানের যে দ্বিতীয় ধাপ সাহিত্য। সেখানে আমরা বেশ কয়েকটি গ্রন্থের কথা দেখি। প্রথমে আমরা বলছি কৌটিল্যের অর্থশাস্ত্র। আপনারা জানেন যে কৌটিল্যকে চাণক্য বলা হয়, যে তিনি মূলত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন মন্ত্রী ছিলেন, বিষ্ণুগুপ্তের ছদ্মনাম ধারণ করে। এবং তার এই গ্রন্থটায় কৌটিল্যের যে অর্থশাস্ত্র গ্রন্থ, সেখানে প্রায় ১৮০টির মতো অধ্যায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার যে বিভিন্ন পদ্ধতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ সবকিছু মিলিয়ে সবকিছুর একটা দিক নির্দেশনা ছিল এই কৌটিল্য অর্থশাস্ত্রের মধ্যে। সাহিত্য ভাগের দ্বিতীয় যে গ্রন্থটার কথা আমরা বলছি, মহাকবি কালিদাসের রচিত রঘুবংশ কাব্য। মূলত এটি সমুদ্রগুপ্তের জীবনের উপরে লেখা হয়েছিল এই গ্রন্থটি। সমুদ্রগুপ্তকে নিয়ে আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের এই কালিদাসের রঘুবংশ কাব্যটা আমাদের একটা গুরুত্বপূর্ণ উৎস, তথ্য প্রদান করে আমাদের। এর বাইরে আমরা আরো কিছু পাই সাহিত্যের ক্ষেত্রে, যেমন কবি শোরডলের উদয় সুন্দরী কথা, শ্রীধর দাসের সদুক্তি কর্ণামৃত। এছাড়াও অজ্ঞাতনামা একটা গ্রন্থ আমরা পাই, আর্য মঞ্জুশ্রীমূলক গল্প, যেটা মূলত শশাঙ্ক সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও রয়েছে সুভাষিত রত্নকোষ, পতঞ্জলির মহাভাষ্য, কবীন্দ্রধ্বয়ীর পবনদূত, দীপবংশ ও মহাবংশ গ্রন্থ, গীত গোবিন্দ পাই আমরা এই সাহিত্যের মধ্যেই। তাহলে আমরা গ্রন্থাগারে লিখিত উপাদানের যে দুটো ধাপ দেখলাম, প্রথমে দেখলাম প্রকৃত ইতিহাস সাহিত্য, এরপরে দেখলাম সাহিত্য। এবার আসি আমরা রাজার জীবন চরিত।
একজন রাজাকে নিয়ে একজন লেখক একটা গ্রন্থ রচনা করছেন, এবং সেই গ্রন্থ থেকেই মূলত আমরা এই 21 শতকে এসে, বা আমরা যখন প্রাচীন বাংলার ইতিহাস রচনা করতে যাই, তখন আমাদের সেই গ্রন্থগুলো পড়েও আমরা ওই রাজার শাসনামল, শাসনকাল, সময় সবকিছু মিলিয়ে আমরা ওই রাজা সম্পর্কে জানতে পারি, এবং রাজার সাথে সাথে ওই সময়ের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। রাজার জীবন চরিত্রের এই ভাগে আমরা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ছিল বাণভট্ট রচিত হর্ষচরিত, হর্ষবর্ধনের উপরে মূলত লেখা। এবং আপনারা জেনে থাকবেন, হর্ষবর্ধনের সাথে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের সংঘর্ষের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। যদিও এখানে পক্ষপাতিত্ব আছে, যেহেতু বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, স্বাভাবিকভাবেই বাণভট্টের লেখায় হর্ষবর্ধনের প্রতি একটা টান আমরা এখানে দেখতে পাই। এছাড়া গোপাল ভট্ট, আনন্দ ভট্টের লেখা বল্লাল চরিতটা মূলত বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস রচনা করতে গেলে আমাদেরকে এই গ্রন্থটি আমাদের প্রয়োজন হবে। এরপরে আসে আমাদের যে সর্বশেষ ভাগ, গ্রন্থাকারে লিখিত উপাদানের 4টা ভাগের সর্বশেষ, বৈদেশিক বিবরণ। ইতিহাসের আদি থেকে বাণিজ্যিক ও ধর্মীয় কারণে বাংলার সাথে যোগাযোগ রক্ষা করেছে বিভিন্ন দেশ। বাংলা সম্পর্কে বিদেশিদের বিবরণ প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বিদেশিদের মধ্যে আমরা যেমন তিব্বতীয়দেরকে দেখতে পাই, আমাদের দেশে এসেছিলেন। গ্রিক, ল্যাটিন, রোমানদেরকেও আমরা দেখতে পাচ্ছি। একসাথে চৈনিক পর্যটক এসেছেন, এবং আরবদের কথাও আমরা পাই। এই যে বিভিন্ন পর্যটক এসেছিলেন, আমরা কয়েকটি বিবরণ আমরা এখানে একটু দেখব, যে বৈদেশিক বিবরণের মধ্যে কি কি আছে। যেমন তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের একটা গ্রন্থ তিনি রচনা করেছিলেন 1608 সালে, হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া। এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ হলো শশাঙ্কের মৃত্যুর পরে পাল বংশে আমরা মাৎস্যায়নের কথা জেনে থাকি। মাৎস্যায়নের পরে গোপাল যে ক্ষমতায় আসলেন, তার ক্ষমতায় আসার সম্পর্কে, কিভাবে তিনি ক্ষমতায় আসলেন, তার একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা লামা তারানাথের হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া থেকে পাই। এবং আরো অনেক ইতিহাস আছে যেগুলো আমরা উদ্ঘাটন করতে পারি এই গ্রন্থ থেকে। এর বাইরে গ্রিক, ল্যাটিন ও রোমানদের কিছু লিখনী ছিল আমাদের বাংলা নিয়ে। তারা এই অঞ্চলে এসেছিলেন, বিভিন্ন কাজে এসেছিলেন। সেখানে আমরা দেখি একজন অজ্ঞাতনামা একজন গ্রিক নাবিকের লেখা দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, যেখানে গঙ্গা বা গাঙ্গে বা গাঙ্গারিডাই নামক বাণিজ্য নগরীর উল্লেখ তিনি করেছেন তার এই গ্রন্থে। এছাড়া প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, টলেমির বিবরণ, ভৌগোলিক বিবরণ আমাদের এই অঞ্চল সম্পর্কে আমরা সেখানে জানতে পারি। এছাড়া আমরা গ্রিক সম্রাট আলেকজান্ডারের কথা জানি, যিনি মূলত 327 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে ভারত বিজয় করেছিলেন, ভারতে এসেছিলেন, এবং তার সাথে তার কয়েকজন সেনাপতি ছিলেন, যাদের বিবরণ, যারা এই অঞ্চলে দেখেছেন, এই অঞ্চলে থেকেছেন, তারপরে তারা একটা বিবরণ দিয়েছেন, অরিয়ান, মেগাস্থিনিস, প্লুটার্ক। তাদের লেখা থেকেও আমরা মূলত প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে আমরা সহায়তা পেতে পারি। এই গেল আমাদের বৈদেশিক বিবরণী, তিব্বতীয়দের বিবরণ, গ্রিক, ল্যাটিন ও রোমান। এবার আসি আমাদের চৈনিক কারা ছিলেন, চৈনিক পর্যটক হিসেবে কারা এই অঞ্চলে এসেছিলেন, এবং তাদের বিবরণ আমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাস বিনির্মাণে কিভাবে সহায়তা করতে পারে। চৈনিক পর্যটকদের বিবরণটা খুবই বিশেষ করে আমাদের কয়েকজনের পাই। যেমন প্রথমে এসেছিলেন ফাহিয়েন, তিনি 399 খ্রিস্টাব্দে তিনি এই অঞ্চলে এসেছিলেন, মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, মূলত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি এই অঞ্চলে এসেছিলেন। তার বাইরে দ্বিতীয় একজন চৈনিক পরিব্রাজক আমরা দেখতে পাই, হিউয়েন সাং, যার বিবরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে। কারণ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন, তিনি হর্ষবর্ধনের রাজ্যে এসেছিলেন, সেখান থেকে তিনি বাংলায় প্রবেশ করেন, এবং কোন জায়গা থেকে কোথায়, কত দূরে যাচ্ছেন, কত পথ পাড়ি দিচ্ছেন, কি দেখছেন, এই সব কিছুই তার বিবরণে আমরা দেখতে পাচ্ছি। যে হিউয়েন সাং তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি এসেছিলেন, এবং হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা পেয়েই তিনি ভারতে সময় কাটিয়েছেন। এছাড়াও হিউয়েন সাং এর পরবর্তীতে ইৎসিং এর কথা আমরা জানি, তিনিও এই অঞ্চলে তার বিবরণ ছিল, তিনি এই অঞ্চল নিয়েও তিনি লিখেছেন। এবার আসে আমাদের আরবদের বিবরণ। বাণিজ্যিক কারণে মূলত আরবদের সাথে আমাদের বাংলার সম্পর্ক ছিল।
তাই আরব বণিকরা প্রায় এই নৌপথে আগমন করেছেন বাংলায়। তারা কখনো এসেছেন একা, কখনো ভূগোলবিদরা এসেছেন। নানান কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই আরবদের যারা কয়েকজন ভূগোলবিদ যারা এই অঞ্চলে এসেছিলেন, যেমন মাসুদি, ইদ্রিসি, ইবনে খুরদাদ বেগ, সুলাইমান, তাদের বিবরণ আমাদের এই প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমাদের এই অঞ্চলের প্রাচুর্য সমন্দর বন্দর, আমরা মূলত চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম ছিল, তা আরবরা উল্লেখ করেছেন সমন্দর বন্দর দিয়ে, এবং তারা সেখানে আবদুস কাঠের কথা বলেছেন, যেটা মূলত কামরূপ থেকে নদীপথে চট্টগ্রাম বন্দর আনা হতো। এই যে তাদের যে বিবরণ বাংলা সম্পর্কে, এই বিবরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। কারণ আমরা মূলত ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে, বিনির্মাণে তাদের এই বিবরণ, বৈদেশিকদের বিবরণ, রাজার জীবনচরিত, আমাদের প্রকৃতি ইতিহাস, সাহিত্য এই সবগুলোই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে। এবং আমরা এই উৎস থেকে, এই উৎসগুলো বিচার বিশ্লেষণ করেই মূলত আমাদের প্রাচীন বাংলার ইতিহাস রচনা করে থাকে। তবে একটা জিনিস আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, এই যে আমরা সোর্সের কথাগুলো বললাম, গ্রন্থাকারে লিখিত উপাদানের যে সোর্সগুলোর কথা বললাম, এই সোর্সগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কারণ এই সোর্সগুলোর অনেক সীমাবদ্ধতা রয়েছে। কখনো আমরা দেখছি একজন রচয়িতা, তিনি অবস্থান করছেন একজন রাজার পৃষ্ঠপোষকতায়, তিনি নিশ্চয়ই তো সেই রাজার কোনো গান গাইবেন। তার বিবরণ থেকে যখন আমরা তার প্রতিপক্ষের ইতিহাস রচনা করব, সেখানে পক্ষপাতিত্বের সুযোগ থেকে যায়। এই জন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে এই উৎসগুলো ব্যবহার করার ক্ষেত্রে। তবে এই উৎসগুলোই মূলত আমাদেরকে প্রাচীন বাংলার সাথে একটা ব্রিজ তৈরি করে দেয় আধুনিক সমাজের সাথে, যে প্রাচীন বাংলার ইতিহাস কী ছিল, সমাজ ব্যবস্থা কী ছিল, সেগুলো সম্পর্কে আমার মতো এই উৎসগুলোর মাধ্যমেই আমরা জানতে পারি। তো ভালো থাকবেন সবাই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে আমাদের যে দুটো ভাগ আমরা বলেছিলাম, গ্রন্থাকারে লিখিত উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, আমাদের পরবর্তী ভিডিওতে প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।